Hello friends, welcome back to our YouTube channel রূপান্তর। এটি আলো চ্যাপ্টারের 16 নম্বর ভিডিও। এর আগে আলো চ্যাপ্টার থেকে মোট 15টা ভিডিও আলো নামে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে পরপর আপলোড করে দেওয়া হয়েছে। আজকের এই লেকচারে আমরা মানুষের চোখের ত্রুটি নিয়ে আলোচনা করব, যেমন হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি অর্থাৎ মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এগুলো কি এবং কেন ঘটে এবং এগুলোর প্রতিকার কি, সমস্ত কিছু আমরা এই লেকচারে আলোচনা করব। তো যারা প্রথম আমার এই চ্যানেল থেকে ভিডিও দেখছো তারা যদি আগের ভিডিওগুলো না দেখেছো তাহলে সেই ভিডিওগুলো দেখে নাও, এবং এই যে ভিডিওগুলো আমরা দিচ্ছি তার যদি হ্যান্ড রিটেন নোটগুলো পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে সরাসরি যুক্ত হতে পারবে এবং ঝাঁ চকচকে হ্যান্ড রিটেন নোটগুলো তোমরা সরাসরি সংগ্রহ করতে পারবে। তো চলো শুরু করি মানুষের চোখের বিভিন্ন ধরনের ত্রুটি। দেখো, মানুষের চোখের ত্রুটি সম্বন্ধে খুব ভালোভাবে জানতে হলে প্রথমে যে জিনিসটা একটু জানা দরকার সেটা হচ্ছে মানুষের চোখের গঠন। সেগুলো তোমরা বায়োলজিতে খুব ভালোভাবে পড়েছো, মানব চক্ষুর গঠন কোথায় কি আছে, কিভাবে আছে, সমস্ত কিছু। আমি শুধুমাত্র এইখানে একটা জিনিস বলবো, তারপরেই চোখের ত্রুটিতে আমরা সরাসরি ঢুকে পড়বো। তো দেখো, এইটা একটা মানুষের চোখ ভাবতে পারো বা মানব চক্ষু। এই চোখের অনেক অংশ হয়েছে, অনেক অংশ। ছবিটা আঁকতে গেলে অনেক ভালোভাবে আঁকা যায়, অনেক কিছু দেখানো যায়, কিন্তু আমি তত ভালো আঁকতে পারবো না, আমি তো বায়োলজি জানি না। তাই তোমরা যদি ভালোভাবে দেখতে চাও তো ফিজিক্সের বইটাতেই তোমরা মানব চক্ষুর এই ছবিটা দেখতে পারো। আমি প্রথমেই মানব চক্ষুর 2-4টে জিনিস বলবো, তাই এই মোটামুটি সিমেটিক একটা ফিগার বা খসড়া চিত্র একটা এঁকেছি। এইখানে কিছু কিছু জিনিস আছে। প্রথমে হচ্ছে যে অক্ষি গোলক জিনিসটা কি। দেখো, আমাদের এই যে চোখটা, দেখো চোখটা কি আছে, একটা গোলকের আকারের মতো এবং একটা গোলকের আকারের মতো জায়গাতে ভরে দেওয়া আছে। এই জিনিসটাকে বলা হয় অক্ষি গোলক। মানুষের চোখ মোটামুটি গোলাকার হয়, একে অক্ষি গোলক বলা হয়। ঠিক আছে, তো প্রথমে দেখো আমরা করেছি অক্ষি গোলকটা কি, মানুষের চোখ মোটামুটি গোলাকার, একে অক্ষি গোলক বলা হয়। আমি বেশি কিছু বলবো না এই জায়গাতে, আমাদের মেন যে জিনিসটা চোখের ত্রুটি সেই জায়গাতে আমি সরাসরি যেতে চাইছি। তারপরে দেখো রেটিনা। রেটিনা জিনিসটা কি? রেটিনা হচ্ছে যে অক্ষি গোলকের ভেতরের যে স্তরটিতে আলোক সংবেদী কোষ, মানে যে কোষের উপর আলো পড়লে তারা উদ্দীপ্ত হয় এবং সিগন্যাল সংগ্রহ করে মস্তিষ্কে প্রেরণ করে, তাদের আলোক সংবেদী কোষ বলে। তো এই আলোক সংবেদী কোষগুলো রেটিনাতে থাকে। এই যে দেখো, এটা হচ্ছে রেটিনা, এই কালো যে ভেতরের অংশটা দেখাচ্ছি এইটা হচ্ছে রেটিনা। সেটাই বলেছি, অক্ষি গোলকের ভেতরের যে স্তরটিতে আলোক সংবেদী কোষ এবং বিভিন্ন তন্ত্রগুলো থাকে তাকে রেটিনা বলে। একটা মজার বিষয় আছে, জানো মজার বিষয়টা কি? যে যদি কোনো বস্তুর প্রতিবিম্ব চোখের রেটিনাতে গঠিত হয় তবেই বস্তুটাকে আমরা দেখতে পাবো। যদি প্রতিবিম্ব রেটিনা ছাড়া অন্য কোথাও গঠিত হয় তাহলে প্রতিবিম্বটা বা বস্তুটা আমরা দেখতে পাবো না। বোঝা গেল? তাহলে রেটিনা কতটা গুরুত্বপূর্ণ। একটা বস্তুর প্রতিবিম্ব যদি চোখের রেটিনায় গঠিত হয় তবেই বস্তুটাকে দেখা যায়, না হলে বস্তুটাকে অন্ধ দেখায়। ঠিক আছে, তো সেটাই লিখেছি রেটিনা। এটা গেল রেটিনা, একটা স্টার দিয়ে লিখেছি। দেখো, কোন বস্তুর প্রতিবিম্ব রেটিনাতে গঠিত হলে তবেই মস্তিষ্কে দর্শনের অনুভূতিটা সৃষ্টি হয়, মানে তবেই আমরা কিছু দেখছি, এই জিনিসটা আমাদের মাথা বুঝতে পারে। তাহলে কোথায় প্রতিবিম্ব গঠিত হতে হবে?
রেটিনাতে। রেটিনা ছাড়া অন্য কোথায় যদি প্রতিবিম্ব গঠিত হয় তাহলে বস্তুটাকে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো না, তখনই মানুষকে বলা হয় অন্ধ মানুষ। ওকে, তারপরে দেখো ভিট্রিয়াস হিউমার। তার আগে চক্ষু লেন্সটা না বললে তো অসম্পূর্ণ থেকে যায়। এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, চোখে একটা লেন্স আছে। মানুষের চক্ষু লেন্স উত্তল লেন্সের মতো কাজ করে। দেখো এই যে এটা হচ্ছে চক্ষু লেন্স, এই যে লিখেছি দেখো এটা হচ্ছে চক্ষু লেন্স। মানুষের চক্ষু লেন্সটা হচ্ছে উত্তল লেন্স। এখানে একটা কোশ্চেন পড়তে পারে, তাই এখানে আমি লিখে দিছি আমার লিখানে যে স্টার দিয়ে লিখে দাও রেটিনা, এখানে এই স্টার সেকেন্ড স্টার। মানুষের চক্ষু লেন্স বা অক্ষি লেন্সও বলা হয় অনেক সময়, চক্ষু লেন্স টি মোটামুটি উত্তল লেন্সের মতো কাজ করে। তাহলে মানুষের চোখের লেন্স বা চক্ষু লেন্সটা কোন ধরনের লেন্স? মানুষের চক্ষু লেন্সটা হলো উত্তল লেন্স। মনে থাকবে, কোশ্চেন আসে সরাসরি, মানুষের চক্ষু লেন্সটা উত্তল না অবতল নাকি অন্য ধরনের। তাহলে মানুষের চোখ কোন ধরনের লেন্সের মতো কাজ করে? উত্তল লেন্সের মতো কাজ করে। ওকে, তারপরে দেখো ভিট্রিয়াস হিউমার। তাহলে এই যে লেন্সটা দেখেছি এটা হচ্ছে চক্ষু লেন্স। এবার যখন এখানে একটা বস্তু থাকে, কিভাবে আসে জানো? বস্তুটা ধরো একটা বাইরে আমি বস্তু দেখছি, সেই বস্তুটা থেকে আলোক রশ্মিগুলো এইভাবে আসে। এইভাবে এসে প্রথমে কার উপরে পড়ে? কর্নিয়া। এই যে বাইরের আবরণটা দেখছো, এই ব্লু কালারের যে আবরণটা, সেটাকে বলা হয় কর্নিয়া। কর্নিয়াতে পড়ে। এই কর্নিয়ার পরে কি করছে দেখো, ভিট্রিয়াস হিউমার চক্ষু লেন্স ও রেটিনার মধ্যবর্তী। এখানে দেখো চক্ষু লেন্স এবং রেটিনা, মানে এই যে রেটিনা দেখছো, চক্ষু লেন্স এবং রেটিনা, এই দুইয়ের মধ্যবর্তী যে এই অংশটা ব্লু কালারে দেখাচ্ছি, ব্লু কালারে এইখানটাতে, এই জায়গাটাতে কি থাকে জানো? জেলির মতো স্বচ্ছ কিছু পদার্থ থাকে। এই স্বচ্ছ জেলির মতো পদার্থগুলোকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। কি বলা হয়? অ্যাকুয়াস হিউমার, ঠিক আছে, বা ভিট্রিয়াস হিউমার বলে, ভিট্রিয়াস হিউমার বলে এটাকে। তো এখানে লিখে দাও এটা ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার বলে। তাহলে ভিট্রিয়াস হিউমারের সংজ্ঞা কি? চক্ষু লেন্স ও রেটিনার মধ্যবর্তী। দেখো এখানে এটা হচ্ছে চক্ষু লেন্স আর এটা হচ্ছে রেটিনা, এর মাঝে কি হচ্ছে? স্বচ্ছ জেলির মতো পদার্থ দ্বারা পূর্ণ থাকে। একেই ভিট্রিয়াস হিউমার বলা হয়, ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো পিত বিন্দু, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পিত বিন্দু বা ইয়েলো স্পট বলা হয়। কি? এই যে রেটিনার এই জায়গাটা দেখো, যখন একটা বস্তু থেকে আলোক রশ্মি লেন্সে এসে পড়ে, এইভাবে আলোক রশ্মিগুলো লেন্সে এসে পড়ে, তখন প্রতিসরণের পর যদি এইখানটাতে প্রতিবিম্বটা গঠিত হয়, এইখানটাতে যদি প্রতিবিম্বটা গঠিত হয়, তাহলে এই প্রতিবিম্বটা সব থেকে উজ্জ্বল হয়, মানে সুস্পষ্ট ভাবে দেখা যায়। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হয় পিত বিন্দু বা ইয়েলো স্পট। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, রেটিনার এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস। রেটিনার ফোভিয়া সেন্ট্রালিস সংলগ্ন বিন্দুতে যদি কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে প্রতিবিম্বটা সব থেকে সুস্পষ্ট হয়, একবারে ঝকঝকে দেখা যায়। এই বিন্দুটাকে বলা হয় পিত বিন্দু বা ইয়েলো স্পট। বোঝা গেল পিত বিন্দু বা ইয়েলো স্পট জিনিসটা কি? তাহলে বলবো রেটিনার ফোভিয়া সেন্ট্রালিস সংলগ্ন বিন্দুতে যদি বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে প্রতিবিম্বটিকে সবচেয়ে স্পষ্ট দেখা যায়। তাই এই বিন্দুটাকে বলা হয় পিত বিন্দু বা ইয়েলো স্পট। দেখো লিখেছি পিত বিন্দু বা ইয়েলো স্পট কি? রেটিনার ফোভিয়া সেন্ট্রালিসে বস্তুর প্রতিবিম্ব গঠিত হলে প্রতিবিম্বটি সবচেয়ে স্পষ্ট হয়, মানে চকচকে দেখা যায়। তাই এই বিন্দুটাকে পিত বিন্দু বা
ইয়েলো স্পট বলা হয়। এবার দেখো একটা জিনিস, এই যে বিন্দুটা আছে, পিত বিন্দুর ব্যাস কত জানো? পিত বিন্দুর ব্যাস হচ্ছে 2 মিলিমিটার। পিত বিন্দুর ব্যাস কত? 2 মিলিমিটার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এমসিকিউ পড়বে। পিত বিন্দুর ব্যাস কত হয়? তো পিত বিন্দুর ব্যাস হয় 2 মিলিমিটার। দেখো এখানে লিখে দিয়েছি স্টার দিয়ে, পিত বিন্দুর ব্যাস সমান হয় কত? 2 mm, মানে 2 মিলিমিটার। আচ্ছা, আর ফোভিয়া যে সেন্ট্রালিস পয়েন্টটা আছে তার ব্যাস কত জানো? তার ব্যাস হচ্ছে 0.3 মিলিমিটার। দেখো লিখেছি ফোভিয়া সেন্ট্রালিসের ব্যাস 0.3 মিলিমিটার। কত? ফোভিয়া সেন্ট্রালিসের ব্যাস হচ্ছে 0.3 মিলিমিটার। এরপরে আমরা জানবো অন্ধবিন্দু কি। এবার হচ্ছে অন্ধবিন্দু। সেই জিনিসটা কি অন্ধবিন্দুটা? যে রেটিনার যে অংশে চক্ষু নার্ভগুলো মিলিত হচ্ছে, সেখানে যদি কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়ে যায় তাহলে বস্তুটাকে ভালোভাবে দেখা যায় না। এইখানটাতে দেখো চক্ষু নার্ভগুলো, এগুলো হচ্ছে চক্ষু নার্ভ, এগুলো মস্তিষ্কের সঙ্গে যুক্ত আছে। চক্ষু নার্ভগুলো যে ভেতরে যাচ্ছে সেগুলো মস্তিষ্কে যাচ্ছে। তো এই রেটিনার যে অংশে চক্ষু নার্ভগুলো যুক্ত আছে সেইখানটাতে যদি কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়ে যায় তাহলে বস্তুটাকে ভালোভাবে দেখা যায় না। তাই এই বিন্দুটাকে বলা হয় অন্ধ বিন্দু বা ব্লাইন্ড স্পট। তাহলে দেখো পিত বিন্দু মানে কি? যে বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হলে বস্তুটাকে সবচেয়ে ভালোভাবে দেখা যায় সেটা হচ্ছে পিত বিন্দু। আর যে বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হলে বস্তুটাকে ভালোভাবে দেখা যায় না তাকে বলা হয় অন্ধবিন্দু। ক্লিয়ার? সেটা দেখো লিখে দিয়েছি, রেটিনার যে অংশে চক্ষু নার্ভগুলো মিলিত হয় সেখানে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হলে বস্তুটিকে ভালোভাবে দেখা যায় না, তাই এই বিন্দুটাকে অন্ধবিন্দু বলা হয়। ক্লিয়ার হলো? অন্ধবিন্দু কি আমরা বুঝে গেছি। ওকে, তাহলে এই গেল চোখের মোটামুটি বিভিন্ন বিষয়। আরো অনেক কিছু আছে, তোমরা বইটা খুললে অনেক কিছু দেখতে পাবে, কিন্তু আমাদের খুব একটা দরকার নয়। বায়োলজির ক্ষেত্রে সেগুলো প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু আমরা ফিজিক্স পড়ছি, ফিজিক্যাল সায়েন্স পড়ছি, তাই এইখানে সেগুলো খুব একটা প্রয়োজন নেই। যেগুলো প্রয়োজন ছিল আমি মোটামুটি বলার চেষ্টা করেছি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এবার চোখ কিভাবে কাজ করে, চোখ কিভাবে প্রতিবিম্ব গঠন করে, চোখের কি কি ত্রুটি হওয়া সম্ভব এবং সেই ত্রুটিগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেগুলো ধাপে ধাপে দেখতে থাকবো। তো প্রথমেই হচ্ছে আমাদের চোখের উপযোজন কাকে বলে। চোখের উপযোজন বা অ্যাকোমোডেশন। চোখের উপযোজন বা অ্যাকোমোডেশন কি জিনিসটা? ধরো এইটা হচ্ছে আমাদের চোখ, এইটা হচ্ছে রেটিনা। তো এইখানে একটা বস্তু ধরো আছে, সেই বস্তুটাকে তুমি দেখতে পাচ্ছ, তার মানে এই বস্তুটার প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? চোখের রেটিনায় গঠিত হচ্ছে। এইখানে একটা ধরো বস্তু আছে, সেই বস্তুটাকেও ধরো তুমি দেখতে পাচ্ছ, তাহলে নিশ্চয় সেই বস্তুটারও প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? রেটিনায় গঠিত হচ্ছে। আরো ধরো এখানে একটা বস্তু আছে, সেই বস্তুটাকেও ধরো তুমি সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছ, তাহলে নিশ্চয় এই বস্তুটারও প্রতিবিম্ব চোখের রেটিনায় গঠিত হচ্ছে। তাহলে দেখো এইখানে আমাদের কি আছে? লেন্সটা আছে, চক্ষু লেন্সটা এইখানে আছে। এই চক্ষু লেন্সটা এইখান থেকে আলো নিচ্ছে, তাকেও এইখানে মিলিত হতে হচ্ছে। দেখো এখান থেকে ধরো একটা আলো আসছে, এইভাবে কোথায় মিলিত করাচ্ছে? এইখানে, এইখানে মিলিত করাচ্ছে। ঠিক আছে, এইখান থেকে যখন আলোক রশ্মিটা আসছে দেখো তাকেও কি করাচ্ছে? এইখানেই মিলিত হওয়া করাচ্ছে। আবার এইখান থেকে যখন আলোক রশ্মি আসছে তাকেও কোথায় মিলিত হতে হচ্ছে? চোখের রেটিনা। তাহলে দেখো চোখ কি করছে বা চক্ষু লেন্স কি করছে, যে চক্ষু লেন্স তার ফোকাস দৈর্ঘ্যটাকে পরিবর্তন করছে। চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে বস্তু যেখানেই থাকছে তার প্রতিবিম্বটাকে রেটিনায় গঠন করছে। চোখের যে এই ক্ষমতাটা বা চক্ষু লেন্সের যে ক্ষমতাটা, এটাকে বলা হয় চোখের উপযোজন বা অ্যাকোমোডেশন। ধরো
তোমার থেকে সামনে মাত্র 5 মিটার দূরে একজন দাঁড়িয়ে আছে, তুমি তাকে দেখতে পাচ্ছ স্পষ্টভাবে। এবার ধরো তোমার থেকে চাঁদ কয়েক হাজার কিলোমিটার দূরে আছে, তাকেও তুমি দেখতে পাচ্ছ, সেখান থেকে আলো আসে, তার মানে তারও প্রতিবিম্ব চোখের রেটিনায় গঠিত হলো। তাহলে চোখ কি করছে, লেন্স কি করছে, তার ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাচ্ছে। যেখানে বস্তু আছে সেখান থেকে আলো নিচ্ছে এবং আলোটাকে এই রেটিনাতেই নিয়ে আসছে। এইখানে আলো আছে, এখান থেকে আলো নিয়ে তাকেও রেটিনায় আনছে। এইখানে আলো আছে, সেখান থেকে আলো নিচ্ছে, রেটিনায় গঠন করাচ্ছে। তাহলে কি করছে চোখ, চোখের লেন্স যেটা আছে তার ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে বস্তু যেখানেই থাকুক তার প্রতিবিম্ব কিন্তু রেটিনাতেই গঠন করছে, প্রতিবিম্ব আলাদা আলাদা জায়গায় গঠন করছে না। চোখের এই যে ক্ষমতাটা, একে চোখের উপযোজন বলা হয়। তাহলে কি লিখবো, চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব চোখের রেটিনায় গঠন করার ক্ষমতাকে চোখের উপযোজন বলে। বোঝা গেল? তাহলে চোখের উপযোজন জিনিসটা কি, যে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব চোখের রেটিনায় গঠন করার ক্ষমতাকেই চোখের উপযোজন বলা হয়। মানে বস্তু যত দূরেই থাকুক তার প্রতিবিম্ব সব সময় চোখের রেটিনায় গঠন করছে। এই যে চোখের ক্ষমতাটা, এটাকে বলা হয় উপযোজন বা অ্যাকোমোডেশন। ওকে, তাহলে উপযোজন গেল। এবার চোখের দূরবিন্দু মুছে দিই এখানে। চোখের দূরবিন্দু বা এটাকে বলা হয় ফার পয়েন্ট। চোখের দূরবিন্দু বা ফার পয়েন্ট। দেখো, কোনো রকমের কষ্ট না করে চোখের দূরবিন্দু, কোনো রকমের কষ্ট না করে চোখ সব থেকে যত দূর পর্যন্ত দেখতে পায় তাকে চোখের দূরবিন্দু বলা হয়। কি বললাম, কোনো কষ্ট না করে, কোনো কিছু না লাগিয়ে চোখ সর্বোচ্চ যত দূরে অবস্থিত বস্তুকে সুস্পষ্টভাবে দেখতে পায় সেই দূরত্বটাকে চোখের দূরবিন্দু বলা হয়। এবার দেখো, যদি একটা চোখ সুস্থ চোখ হয়, চোখে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে সে অসীম দূর পর্যন্ত দেখতে পাবে, কারণ সে অনেক কোটি কোটি কিলোমিটার দূরে যেখানে বিভিন্ন নক্ষত্র, ছোট ছোট তারাগুলো আছে, সেগুলো তো অসীম দূরের কাছাকাছি, সেগুলোকে তো আমরা দেখতে পাই। তাহলে চোখে যদি কোনো সমস্যা না থাকে, চোখে যদি কোনো ত্রুটি না থাকে, তাহলে অর্থাৎ একটা সুস্থ চোখ অসীম দূর পর্যন্ত দেখতে পায়। তাই সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দু কোথায় থাকে, অসীম দূরে থাকে। বোঝা গেল? তাহলে চোখের দূরবিন্দু কাকে বলবো, যে কোনো রকমের কষ্ট না করে চোখ থেকে সর্বোচ্চ যে দূরে অবস্থিত কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় বা দেখতে পাওয়া যায়, সেই দূরত্বটাকে বলা হয় চোখের দূরবিন্দু। তাহলে কোনো রকমের কষ্ট না করে চোখ থেকে সর্বোচ্চ যে দূরে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকে
চোখের দূরবিন্দু বলে, তাকে চোখের দূরবিন্দু বলে। দেখো একটা সুস্থ চোখের ক্ষেত্রে স্টার দিয়ে লিখবো, একটি সুস্থ চোখ, সুস্থ চোখ অসীম দূর পর্যন্ত দেখতে পায়, অসীম দূর পর্যন্ত দেখতে পায়, দেখতে পায়। তাই সুস্থ চোখের দূরবিন্দু কোথায় থাকে? দূরবিন্দু অসীমে অবস্থিত, অসীমে অবস্থিত। সুস্থ চোখের দূরবিন্দু কোথায় অবস্থিত? অসীম দূরে অবস্থিত। বোঝা গেল দূরবিন্দু কি? যে আমি কোনো ধরনের কষ্ট করব না, কোনো ধরনের চোখে যন্ত্র লাগাবো না, এই অবস্থায় চোখটা সর্বোচ্চ যত দূর পর্যন্ত দেখতে পাবে সেই দূরত্বটাকে বলবো চোখের দূরবিন্দু। ওকে, তাহলে চোখ যদি সুস্থ থাকে, চোখে যদি কোনো রকমের ত্রুটি না থাকে, তাহলে চোখটা অসীম দূর পর্যন্ত দেখতে পায়। এই জন্য সুস্থ স্বাভাবিক চোখের দূরবিন্দু অসীম দূরে অবস্থান করে। ঠিক আছে, চোখের নিকট বিন্দু, তারপরে হচ্ছে কি চোখের নিকট বিন্দু, নিকট বিন্দু বা নেয়ার পয়েন্ট। নেয়ার পয়েন্ট কি? নেয়ার পয়েন্টটা কি? যে কোনো রকমের কষ্ট না করে, দেখো তুমি এইভাবে বস্তুটাকে কাছে আনো, কলমটা তুমি যেটা ধরে আসো কাছে আনো, কাছে আনো, দেখো একটা নির্দিষ্ট কাছে আনার পরে তুমি আর কলমটাকে দেখতে পাবে না। তার মানে একটা নির্দিষ্ট মানে কাছে আনার পরে তুমি যদি আরো কাছে আনো বস্তুটা কিন্তু তুমি দেখতে পাবে না। তো কোনো রকমের কষ্ট না করে যে ন্যূনতম দূরত্বে কোনো বস্তু থাকলে বস্তুটাকে সুস্পষ্ট ভাবে দেখা যায় তাকে চোখের নিকট বিন্দু বলা হয়। মানে সব থেকে যত কাছে একটা বস্তু থাকলে বস্তুটাকে স্পষ্ট ভাবে দেখা যায় সেই দূরত্বটাকে বলা হয় চোখের নিকট বিন্দু। দেখো এইভাবে আনো, এভাবে হয়তো দেখতে পাচ্ছ এত দূর পর্যন্ত, নিয়ে আসো নিয়ে আসো, এমনি করে আনতে আনতে একটা সময় দেখবে এই বস্তুটা দেখতে পাচ্ছ না, চোখে কষ্ট হচ্ছে, চোখে ব্যথা হচ্ছে। বোঝা গেল? তাহলে কোনো রকমের কষ্ট না করে যে ন্যূনতম দূরত্বে কোনো বস্তু থাকলে বস্তুটাকে স্পষ্টভাবে দেখা যায় তাকে চোখের নিকট বিন্দু বলা হয়। কোনো রকমের কষ্ট না করে চোখ থেকে যে ন্যূনতম দূরত্বে কোনো বস্তু থাকলে বস্তুটিকে স্পষ্ট ভাবে দেখা যায় তাকে চোখের নিকট বিন্দু বলা হয়, নিকট বিন্দু বলে। বোঝা গেল? তাহলে চোখের নিকট বিন্দু কি? যে কোনো রকমের কষ্ট করব না, কোনো রকমের যন্ত্র লাগাবো না, এই অবস্থায় সব থেকে যত কাছে একটা বস্তু থাকলে বস্তুটাকে আমি দেখতে পাবো সেই সর্বনিম্ন দূরত্বটাকে বলা হয় চোখের নিকট বিন্দু। একটা সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে চোখের নিকট বিন্দুটা কোথায় থাকে জানো? চোখ থেকে 25 সেন্টিমিটার। মানে চোখ থেকে 25 সেন্টিমিটারের পরে যদি কোনো বস্তু থাকে তবেই বস্তুটাকে দেখতে পাবে। 25 সেন্টিমিটারের কম দূরে যদি কোনো বস্তুকে ধরা হয় তাহলে বস্তুটাকে দেখতে কষ্ট হবে বা দেখতে পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে একটি স্টার দিয়ে লিখো, একটি সুস্থ চোখ ন্যূনতম 25 সেন্টিমিটার দূরের পর থেকে দেখতে পায়। তাই সুস্থ চোখের নিকট বিন্দু চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে থাকে, 25 সেন্টিমিটার দূরে থাকে। বোঝা গেল?
তাহলে সুস্থ চোখের নিকট বিন্দু দূরত্ব কত? 25 সেন্টিমিটার। সুস্থ চোখের দূর বিন্দুর দূরত্ব কত? অসীম। কোশ্চেন পড়বে কিন্তু এমসিকিউ। চলো মুছে দিই। এবার হচ্ছে দৃষ্টির পাল্লা। দৃষ্টির পাল্লা, দৃষ্টির পাল্লা। তাহলে দেখো এইটা একটা চোখ, ধরে নাও এটা একটা চোখ। এই চোখ থেকে 25 সেন্টিমিটার, এই 25 সেন্টিমিটার এর আগে চোখ দেখতে পায় না। দেখো চোখ দেখতে পায় না, দেখতে পায় না। আছে 25 সেন্টিমিটারের কাছে যদি কোনো বস্তু থাকছে তাহলে তাকে দেখতে পায় না। এই 25 সেন্টিমিটারের পরে এইখানটাতে বস্তু দেখতে পাচ্ছে। কত দূর পর্যন্ত? অসীম দূর পর্যন্ত। তো এই যে দূরত্বটা, মানে কোন সুস্থ চোখ কি করছে? 25 সেন্টিমিটার থেকে শুরু করে অসীম দূর পর্যন্ত ওই দিকটা দেখতে পাচ্ছে। এই 25 সেন্টিমিটারের আগেটা দেখতে পাচ্ছে না। এই যে অঞ্চলটাতে একটা বস্তুকে দেখতে পাচ্ছে, সেই অঞ্চলটাকে বলা হয় দৃষ্টির পাল্লা। বোঝা গেল? তাহলে চোখের নিকট বিন্দু থেকে দূর বিন্দু পর্যন্ত যে কোনো জায়গায় একটা বস্তু থাকলে বস্তুটাকে স্পষ্টভাবে দেখা যায়। তাই এই অঞ্চলটাকে বলা হয় দৃষ্টির পাল্লা। তাহলে বোঝা গেল এইটা হলো কি আমাদের? এইটা হচ্ছে দৃষ্টির পাল্লা। দৃষ্টির পাল্লা, দৃষ্টির পাল্লা। বোঝা গেল দৃষ্টির পাল্লা কি? তাহলে চোখের নিকট বিন্দু থেকে দূর বিন্দু পর্যন্ত যেখানেই বস্তু থাকুক, বস্তুটিকে স্পষ্টভাবে দেখা যায়। এই অঞ্চলটিকে দৃষ্টির পাল্লা বলা হয়। দৃষ্টির পাল্লা বলে। বোঝা গেল? তাহলে দৃষ্টির পাল্লা জিনিসটা কি? যে চোখের নিকট বিন্দু থেকে শুরু করে দূর বিন্দু পর্যন্ত এর মধ্যবর্তী যেখানেই একটা বস্তু থাকুক বস্তুটাকে আমরা দেখতে পাবো, স্পষ্টভাবে দেখতে পাবো, কোনো রকমের কষ্ট না করেই দেখতে পাবো। তাই এই যে অঞ্চলটাতে বস্তু থাকলে আমরা প্রতিবিম্বটাকে স্পষ্টভাবে দেখতে পাই বা বস্তুটাকে স্পষ্টভাবে দেখতে পাই, সেই অঞ্চলটাকে বলা হয় দৃষ্টির পাল্লা। বোঝা গেল? তাহলে দৃষ্টির পাল্লাও আমরা বুঝে গেছি। এবার হচ্ছে চোখের ত্রুটি, সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা নিয়ে আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, সেই জায়গাটাতে আমরা চলে এসেছি। চলো চোখের ত্রুটি নিয়ে আলোচনা করব। চোখের ত্রুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একেবারে মনোযোগ এবার এখানে দাও। মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এখানে কোনো ধরনের মনোযোগ কিন্তু হারানো যাবে না। দেখো চোখের ত্রুটি, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করলাম, সেটা হচ্ছে একটা বস্তুর প্রতিবিম্ব যদি চোখের রেটিনায় গঠিত হয় তবেই বস্তুটাকে স্পষ্টভাবে দেখা যায়। তাহলে আমি কি করছি বলতো? এইরকম ধরো একটা চোখ নিলাম। এখন ধরো এখানে আমাদের কি লেন্সটা আছে, চক্ষু লেন্সটা, এখানে চক্ষু লেন্সটা আছে। এইটা ধরো একটা রেখা টানলাম, এইখানে যদি একটা বস্তু থাকে, এই বস্তু থেকে আলোক রশ্মি এইভাবে যাবে, দিয়ে প্রতিবিম্ব যদি এইখানে গঠিত হয় তাহলে বস্তুটাকে খুব সুন্দরভাবে, বস্তুটাকে খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাবো। তার মানে চোখে কোনো ত্রুটি নেই। কিন্তু যদি এই বস্তু থেকে আলোক রশ্মিটা গিয়ে এরকম হয়ে যায়, ডট ডট দিয়ে দেখায়, এই রকম যদি হয়ে যায়, ধরো এইভাবে আলোক রশ্মিটা গেল, এইভাবে গেল,
দিয়ে প্রতিবিম্বটা এইখানে মিলিত হচ্ছে, মানে কোথায় মিলিত হচ্ছে বলতো? রেটিনার পেছনে। এটা হচ্ছে রেটিনা, এটা হচ্ছে রেটিনা, রেটিনা। যদি রেটিনার পেছনে গঠিত হয় তাহলে বস্তুটাকে ভালোভাবে দেখা যায় না। বা আবার যদি এরকম হয় যে এইখান থেকে আসলো, এসে এইখানে মিলিত হয়ে গেল, মানে এইখানে প্রতিবিম্ব গঠিত হলো, তাহলেও বস্তুটাকে ভালোভাবে দেখা যায় না। তার মানেটা কি দাঁড়ালো? যে আমরা জানি যে একটা বস্তুর প্রতিবিম্ব যদি চোখের রেটিনায় গঠিত হয় তবেই বস্তুটাকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। কিন্তু প্রতিবিম্বটা যদি রেটিনার পেছন দিকে বা রেটিনার সামনের দিকে গঠিত হয় তাহলে প্রতিবিম্বটাকে বা বস্তুটাকে ভালোভাবে দেখা যায় না। একেই বলা হয় চোখের ত্রুটি। যদি কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত না হয়ে রেটিনার সামনে বা রেটিনার পেছনে গঠিত হয় তাহলে আমরা চোখে ত্রুটি হয়েছে বলবো। ক্লিয়ার হলো? তাহলে বলে ফেলি, আমরা জানি কি জানি বলো? কোনো বস্তুর প্রতিবিম্ব চোখের রেটিনায় গঠিত হলে তবে বস্তুটিকে স্পষ্টভাবে দেখা যায়। ঠিক আছে? কোনো বস্তুর প্রতিবিম্ব চোখের রেটিনার বদলে চোখের রেটিনায় গঠিত না হয়ে রেটিনার সামনে বা রেটিনার পিছনে গঠিত হলে বস্তুটিকে ভালোভাবে দেখা যায় না। একেই চোখের ত্রুটি বলা হয়। তাহলে চোখের ত্রুটিটা কি জিনিস দাঁড়ালো? যে যদি কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত না হয়ে রেটিনার সামনে বা রেটিনার পেছনে গঠিত হয় তাহলে প্রতিবিম্বটা বা বস্তুটাকে আমরা দেখতে পাবো না। তখন আমরা বলবো যে চোখে সমস্যা হয়েছে। তো আমরা জানবো চোখের ত্রুটি কত ধরনের হতে পারে। ঠিক আছে? তাহলে চোখের ত্রুটির প্রকারভেদ মুছে দিচ্ছি, তোমরা নোট করতে থাকো। চোখের ত্রুটির প্রকারভেদ। ত্রুটির প্রকারভেদ মানে চোখের ত্রুটি কত ধরনের হয়। দেখো, চোখের ত্রুটি বেশ কয়েক ধরনের হতে পারে, কিন্তু তোমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী এইখানে চোখের ত্রুটিকে আমরা দুই ধরনের ধরে নেব। ঠিক আছে? এছাড়াও 4-5 রকমের হয়ে যায়, কিন্তু মাধ্যমিকের সিলেবাসে চোখের ত্রুটি আমাদের দুই ধরনের আছে, দুই ধরনের আমাদেরকে জানতে হবে। তাহলে চোখের ত্রুটি সাধারণত দুই প্রকার যথা, খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে দীর্ঘ দৃষ্টি। আসবো কি এগুলো সব আলোচনা করব। দীর্ঘ দৃষ্টি বা এটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া।
হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, আর একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। মায়োপিয়া। ঠিক আছে, তাহলে চোখের ত্রুটি দুই ধরনের, একটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, আর একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। এবার আমরা একটা একটা করে ধরবো, কি জানবো, কেন হয় জানবো, এবং এর প্রতিকার কি সেটাও জানবো। ঠিক আছে, তাহলে একটা নিয়ে নিচ্ছি আমরা, দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। হেডিং করো দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। কি জিনিসটা, নামটা ভালো করে খেয়াল করো। নামটা যদি বুঝতে পারো তাহলে দীর্ঘ দৃষ্টি মানে আমার দৃষ্টিটা দীর্ঘ, আমি শুধু দীর্ঘ দূরের জিনিস দেখতে পাই। তাহলে যদি কোনো চোখ দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় কিন্তু কাছের জিনিস ভালোভাবে দেখতে না পায়, তাহলে চোখের এই যে ত্রুটিটা তাকে বলবো দীর্ঘ দৃষ্টি। বোঝা গেল? দীর্ঘ দৃষ্টি মানে আমি দৃষ্টিটা আমার শুধু দূরে, কাছে নয়। তার মানে আমি শুধু দূরের জিনিস দেখতে পাই, কাছের জিনিস দেখতে পাই না। বোঝা গেল? তাহলে যদি চোখ দূরের জিনিসকে ভালোভাবে দেখতে পায় কিন্তু কাছের জিনিসকে ভালোভাবে দেখতে না পায়, তাহলে চোখের এই ত্রুটিকে দীর্ঘ দৃষ্টি বলে। তাহলে চোখের এই ত্রুটিকে দীর্ঘ দৃষ্টি বলা হয়। বোঝা গেল দীর্ঘ দৃষ্টি জিনিসটা কি? যদি চোখ দূরের জিনিসকে ভালোভাবে দেখতে পায়, আমি দূরগুলো সব দেখতে পাচ্ছি কিন্তু কাছের জিনিস, এটা দেখবে যে যাদের অনেক বয়স হয়ে যায়, তুমি একটা কাগজকে তুমি এইভাবে নিয়ে পড়ছো, বুঝতে পারছো, কিন্তু দেখবে কাউকে এইভাবে ধরে আছে। কেন বলো তো? তার কারণ ও কাছের জিনিস ভালো দেখতে পায় না, ও দূরের জিনিস ভালো দেখতে পায়, তাই এটাকে কাছে আনলেও দেখতে পায় না, দূরে এইভাবে ধরলে দেখতে পায়। ঠিক আছে, ওইটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি মানে দূরের জিনিস দেখতে পাই, কাছের জিনিস দেখতে পাই না। ঠিক আছে, তাহলে দীর্ঘ দৃষ্টি বোঝা গেল। কেন হয় জানবো আমরা, কেন হয় এবং এর প্রতিকারটা কি সবই জানবো। কি হয় জানো, এখানে দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, দৃষ্টির ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব চোখের রেটিনায় গঠিত না হয়ে, রেটিনার পিছনে গঠিত হয়। বোঝা গেল কি বলতে চাইলাম? যে ধরো এইটা হচ্ছে আমার একটা চোখ, আমার চোখটা এইখানে কি আছে, চোখ একটা উত্তল লেন্সের মতো কাজ করে, এরকম করে চক্ষু লেন্সটা আছে, চক্ষু লেন্সে এইখানে ধরো কাছে একটা বস্তু আছে, তাহলে এই বস্তু থেকে আলোক রশ্মিগুলো যাচ্ছে, লেন্সে গিয়ে পড়ছে, চোখের লেন্সে পড়ছে এইভাবে। এখন এইটা যদি এইখানে মিলিত হতো, মানে প্রতিবিম্বটা যদি এইখানটাতে মানে গঠিত হতো এই জায়গাটাতে, তাহলে আমি বস্তুটাকে স্পষ্টভাবে দেখতে পেতাম। কিন্তু ওইখানে প্রতিবিম্বটা গঠিত হয় না, গঠিত হয় রেটিনার পেছনে, এই রকম জায়গাতে প্রতিবিম্বটা গঠিত হয়, এই জন্য বস্তুটাকে আমি দেখতে পাই না। বোঝা গেল?
তাহলে এখানে কি হয়েছে, রেটিনার পেছনে পিছনে প্রতিবিম্ব গঠিত হয়েছে। বোঝা গেল? এটা হচ্ছে আমার বস্তু, ধরো এন বস্তু, এন নাম দিয়েছি বস্তুটাকে। এই বস্তু আর রেটিনার পেছনে গিয়ে প্রতিবিম্বটা গঠিত হয়েছে, ফলে দেখতে পাচ্ছি না। বস্তুটার প্রতিবিম্ব যেহেতু রেটিনার পেছনে গঠিত হয়েছে, তাই বস্তুটাকে আমি দেখতে পাচ্ছি না। তাহলে বোঝা গেল যে দীর্ঘ দৃষ্টি কেন সৃষ্টি হয়, যে কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত না হয়ে রেটিনার পেছনে গঠিত হয়, এই জন্য দীর্ঘ দৃষ্টি সৃষ্টি হয়। তাহলে একটা জিনিস বলো তো, যে দীর্ঘ দৃষ্টি যে ত্রুটিটা, তার বৈশিষ্ট্যটা কি, যে দীর্ঘ দৃষ্টিযুক্ত চোখ দূরের জিনিসকে ভালোভাবে দেখতে পায়, কিন্তু কাছের জিনিসকে ভালোভাবে দেখতে পায় না। এটাও লিখি তাহলে আর একটা স্টার দিয়ে। তাহলে দীর্ঘ দৃষ্টি যুক্ত চোখ দূরের জিনিস ভালোভাবে দেখতে পায়, কিন্তু কাছের জিনিস ভালোভাবে দেখতে পায় না। কাছের জিনিস ভালোভাবে দেখতে পায় না। দূরের জিনিসকে ও ভালোভাবে দেখছে, কাছের জিনিসকে ভালোভাবে দেখছে না। বোঝা গেল? তাহলে দীর্ঘ দৃষ্টি কি জানলাম, কেন হয় জানলাম, এবং দীর্ঘ দৃষ্টিযুক্ত চোখ কোন জায়গাটা দেখতে পায়, কোন জায়গাটা দেখতে পায় না। দূরের জায়গা, দূরের বস্তু দেখতে পায়, কাছের বস্তু দেখতে পায় না। কেন হয়, চোখে কি সমস্যার জন্য এই ত্রুটিটা হয় সেটা দেখব। তাহলে দীর্ঘ দৃষ্টির কারণ, মুছে দিই এটা। দীর্ঘ দৃষ্টির কারণ, দীর্ঘ দৃষ্টির কারণ ভালো করে, খুব ভালো করে বোঝো। দেখো যে যখন প্রতিবিম্বটা রেটিনায় গঠিত হবে এই বিন্দুটাতে, তখন প্রতিবিম্বটা বা বস্তুটা আমরা ভালোভাবে দেখতে পাবো। কিন্তু দেখা যাচ্ছে যে আলোক রশ্মি দুটো এইখানে মিলিত না হয়ে এইখানে গিয়ে মিলিত হচ্ছে, মানে আলোক রশ্মি দুটো যেন অভিসারী রশ্মিতে পরিণত হচ্ছে না, অভিসারী ক্ষমতাটা যেন কমে গেছে। আর লেন্সটার যেন অভিসারী ক্ষমতাটা কমে গেছে, এই লেন্সটা যেন আলোক রশ্মি দুটোকে বাঁকিয়ে এইখানে নিয়ে আসতে পারছে না। এটা একটা কারণ হতে পারে। অথবা যে লেন্সটা ঠিকঠাক আছে, লেন্সের কোনো পরিবর্তন হয়নি, এই অক্ষিগোলকটা আগে এই রকম ছিল, ধরে নাও অক্ষিগোলকটা আগে এইরকম ছিল, এখন অক্ষিগোলকটা ছোট হয়ে গেছে। দুটো কারণ হতে পারে না? দেখো এইখানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এর পেছনে দুটো কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে যে এই লেন্সটা আলোক রশ্মিকে এইখানে মিলিত করাতে পারছে না, মানে লেন্সের ক্ষমতাটা কমে গেছে। আরেকটা কারণ হতে পারে যে না, লেন্স ঠিকঠাক আছে, এই যে এটা মানে অক্ষিগোলকটা আগে এরকম ছিল, কিন্তু অক্ষিগোলকটা এখন এইখানে সরে চলে এসেছে, কিন্তু লেন্সের কোনো পরিবর্তন হয়নি। তাই আলোক রশ্মিটা আগেও এখানে মিলিত হতো, এখনো মিলিত হচ্ছে, অক্ষিগোলকটা এইখানে চলে আসায় রেটিনাটা সরে চলে এসেছে। তাহলে দুটো কারণ হতে পারে। এক নম্বর কারণ কি? এক নম্বর কারণ হচ্ছে যে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় কমে গেলে দীর্ঘদৃষ্টির সৃষ্টি হয়, তাই না? দেখো অক্ষিগোলক ধরো আগে এত বড় ছিল, এখন ছোট হয়ে এইখানে চলে এসছে রেটিনাটা, তাই রেটিনাতে আলো মিলিত হচ্ছে না, ওখানে মিলিত হচ্ছে। তাহলে এক নম্বর কারণটা কি হতে পারে, অক্ষিগোলকের আকার
স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে গেলে অক্ষি গোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে গেলে, বা আরেকটা কারণ, বা 2 নম্বর কারণ কি, অক্ষি লেন্সের বা চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে। দেখো ফোকাস দৈর্ঘ্য, আগে ধরো একটা লেন্স এইরকম ছিল, লেন্সটা ধরো আগে এরকম যদি আলোক রশ্মি আসতো তাহলে আলোক রশ্মিটাকে ধরো এইরকম ভাবে এখানে মিলাতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে এখনো আলোক রশ্মি আসছে এইভাবে, কিন্তু ও কি করছে, এই রকম জায়গাতে মিলিত করাচ্ছে। তাহলে কি হয়েছে, যে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা বেড়ে গেছে। তাহলে দ্বিতীয় কারণ কি হতে পারে, চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে মানে কি, অভিসারী ক্ষমতাটা, চক্ষু লেন্সের অভিসারী ক্ষমতাটা, ব্র্যাকেটে লিখবো চক্ষু লেন্সের অভিসারী ক্ষমতা কি হয়েছে, অভিসারী ক্ষমতাটা কমে গেছে অভিসারী। তাহলে দেখো চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে, তাহলে দুটো কারণ, অক্ষি গোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে গেলে, বা চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে দীর্ঘ দৃষ্টি ত্রুটি দেখা দেয়। বোঝা গেল কি কারণে হয়, তাহলে খুবই ইম্পর্টেন্ট। দীর্ঘ দৃষ্টির কেন হয়, যে অক্ষি গোলকের আকারটা যদি স্বাভাবিকের তুলনায় কমে যায়, বা চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য স্বাভাবিকের তুলনায় যদি বেড়ে যায়, তাহলে দীর্ঘ দৃষ্টির সৃষ্টি হয়। ঠিক আছে, এবার দীর্ঘ দৃষ্টির প্রতিকার, এটাকে আমাকে কি করতে হবে, দীর্ঘ দৃষ্টির প্রতিকার করতে হবে, যে কি করলে এই দীর্ঘ দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যাবে। চলো, দীর্ঘ দৃষ্টির প্রতিকার। দীর্ঘ দৃষ্টির প্রতিকার, কি প্রতিকার করতে হবে, তাহলে দেখো বিষয়টা আমাদের কি দাঁড়ালো, এইরকম দাঁড়ালো। এইখানে চক্ষু লেন্সটা আছে, এইখান থেকে একটা আলোক রশ্মি এইভাবে গিয়ে দেখা যাচ্ছে যে এইখানে মিলিত হচ্ছে, কিন্তু আমরা কি চাইছি বলতো, আমরা চাইছি যে এইখান থেকে আলোক রশ্মিটা গিয়ে যেন এইখানে মিলিত হয়। তাহলে এমন কিছু যদি এখানে সামনে যদি একটা লেন্স লাগিয়ে দেওয়া হয়, বলতো কোন লেন্স লাগালে ও রশ্মি দুটাকে অভিসারী রশ্মিতে পরিণত করবে, অভিসারী লেন্স মানে হচ্ছে উত্তল লেন্স। তার কারণ এই রশ্মি দুটোকে আরো কাছাকাছি আনতে হবে, তো কাছাকাছি কোন লেন্স আনতে পারবে, উত্তল লেন্স পারবে আনতে, তাই কি না? তাহলে আমি যদি চোখের সামনে যদি একটা উত্তল লেন্স লাগিয়ে দিই, তাহলে রশ্মি দুটোকে একটু কাছাকাছি এনে দেবো, কাছাকাছি এনে দেওয়ার ফলে রশ্মি দুটো তখন কি হবে, এইখানে তাহলে আমাকে একটা লেন্স বসাতে হবে, এইখানটাতে কিরকম, এইরকম একটা লেন্স বসিয়ে দিতে হবে। তাহলে এইখান থেকে আলোক রশ্মিগুলো গিয়ে এইভাবে যাবে, যাওয়ার পরে একটু এইভাবে যাবে, এইভাবে গিয়ে এইভাবে যাবে, এইভাবে যাবে, এই দিয়ে কি হবে, এইরকম ভাবে এই বিন্দুতে গিয়ে মিলিত হবে। তাহলে কোন ধরনের লেন্স বসাতে হবে বলতো, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স যুক্ত যদি চশমা ব্যবহার করি,
ওই জন্য দেখবে সামনে আমরা চশমা লাগাই, চশমাটা আসলে কি সেখানে লেন্স বসানো আছে। তাহলে দীর্ঘ দৃষ্টির সমাধান করতে হলে আমাকে যে চশমাটা ব্যবহার করতে হবে সেই চশমাতে কোন লেন্স থাকবে? উত্তল লেন্স থাকবে। ঠিক আছে, তাহলে আমি কি বলবো যে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে দীর্ঘ দৃষ্টির প্রতিকার করা সম্ভব। ঠিক আছে, দেখো এখানে একটা কথা লিখেছে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের, মানে শুধু উত্তল লেন্স যুক্ত চশমা লাগিয়ে দিলেই হয়ে যাবে না, কত ফোকাস দৈর্ঘ্যের লাগাতে হবে সেটা কিন্তু মাপতে হবে। বোঝা গেল? তাই লিখেছি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে দীর্ঘ দৃষ্টির প্রতিকার করা সম্ভব। তাহলে দীর্ঘ দৃষ্টি কি জানলাম, দীর্ঘ দৃষ্টির বৈশিষ্ট্য কি জানলাম। দীর্ঘ দৃষ্টি মানে দূরের জিনিস দেখতে পাই, কাছের জিনিস দেখতে পাই না। দীর্ঘ দৃষ্টির বৈশিষ্ট্য কি, যে প্রতিবিম্বটা রেটিনায় গঠিত না হয়ে রেটিনার পেছন দিকে গঠিত হয়। কেন হতে পারে সেটা দেখলাম, যে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি বেড়ে যায় বা অক্ষিগোলকের আকারটা যদি কমে যায় তাহলে দীর্ঘ দৃষ্টির সৃষ্টি হয়। প্রতিকার কি করলাম, যে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স যুক্ত চশমা যদি আমরা ব্যবহার করি তাহলে এই দীর্ঘ দৃষ্টির প্রতিকার করা সম্ভব। তাহলে দীর্ঘ দৃষ্টি শেষ, এবার হচ্ছে হ্রস্ব দৃষ্টি, মুছে দিচ্ছি। তাহলে দীর্ঘ দৃষ্টির সমস্ত খেলা আমরা শেষ করলাম, এবার যেটা করব সেটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। তো প্রথমেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি। এই জিনিসটা কি, দেখো হ্রস্ব দৃষ্টি মানে কাছের দৃষ্টি। তাহলে যদি চোখ কাছের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু দূরের জিনিসকে স্পষ্টভাবে দেখতে না পায় তাহলে চোখের এই ত্রুটিটাকে বলা হয় হ্রস্ব দৃষ্টি। বোঝা গেল? নামটার মধ্যে লুকিয়ে আছে, দেখো দৃষ্টি হ্রস্ব, কাছের দৃষ্টি, তার মানে তার দৃষ্টিটা কাছের অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে যদি কোনো চোখ কাছের বস্তুকে বা কাছের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু দূরের জিনিসকে স্পষ্টভাবে দেখতে না পায় তাহলে চোখের এই ত্রুটিটাকে আমরা বলবো হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। আমরা দেখো সেটা লিখলাম যে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া কি, যদি চোখ কাছের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পায়, কাছের জিনিসটাকে দেখতে পাচ্ছে কিন্তু দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে না পায় তাহলে চোখের এই ত্রুটিটাকে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া বলা হয়। এই নামগুলো কিন্তু মনে রাখবে, হ্রস্ব দৃষ্টির অপর নাম হলো মায়োপিয়া। এখন এই হ্রস্ব দৃষ্টিটাকে যদি আমরা ছবিতে দেখাই তাহলে কি রকম হয়, আমরা জেনেছি একটা জিনিস যে যখন কোন বস্তুর প্রতিবিম্ব চোখের এই বিন্দুটাতে রেটিনায় গঠিত হবে তখন বস্তুটাকে স্পষ্টভাবে দেখা যাবে। এবং দীর্ঘ দৃষ্টিতে দেখলাম যে বস্তুর প্রতিবিম্বটা রেটিনার পেছন দিকে গঠিত হচ্ছিল। আর হ্রস্ব দৃষ্টিতে কি হয় জানো, হ্রস্ব দৃষ্টিতে হচ্ছে বস্তুর প্রতিবিম্বটা রেটিনার সামনে গঠিত হয়। বোঝা গেল? তাহলে হ্রস্ব দৃষ্টিতে বা হ্রস্ব দৃষ্টিযুক্ত চোখে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। হ্রস্ব দৃষ্টি জেনেছি, দেখো হ্রস্ব দৃষ্টিযুক্ত চোখ দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় না, দূরের জিনিসটাকে সে স্পষ্টভাবে দেখতে পায় না, অর্থাৎ হ্রস্ব দৃষ্টিযুক্ত চোখের দূরবিন্দু অসীমে থাকে না। দেখো দূরবিন্দু মানে কষ্ট না করে চোখ যত দূর পর্যন্ত দেখতে পায় সেটাকে দূরবিন্দু বলেছিলাম। এবং সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে দূরবিন্দু কোথায় থাকে? অসীমে। কিন্তু হ্রস্ব দৃষ্টিযুক্ত কোনো ব্যক্তি
দূরের বস্তু তো স্পষ্টভাবে দেখতে পায় না, তাহলে সে অসীম কোথায় দেখবে? দেখতে পাবে না। তাহলে হ্রস্ব দৃষ্টিযুক্ত চোখের দূর বিন্দুটা অসীমে থাকে না, অসীম থেকে সরে আসে। বোঝা গেল? আচ্ছা, সেটাই লিখেছি যে হ্রস্ব দৃষ্টিযুক্ত চোখ দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় না, অর্থাৎ হ্রস্ব দৃষ্টিযুক্ত চোখের দূরবিন্দু অসীমে থাকে না। দেখো, অসীমে থাকে না। তারপরে হ্রস্ব দৃষ্টিযুক্ত চোখের ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয় বললাম? রেটিনার সামনে। দেখো, সেটাই লিখে দিয়েছি, রেটিনার সামনে প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে হ্রস্ব দৃষ্টিযুক্ত চোখের ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্বটা রেটিনার সামনে গঠিত হয়, রেটিনাতে গঠিত হয় না, তাই লিখেছি। হ্রস্ব দৃষ্টিযুক্ত চোখের ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব চোখের রেটিনায় না গঠিত হয়ে রেটিনার সামনে গঠিত হয়। বোঝা গেল? তাহলে আমরা জানলাম হ্রস্ব দৃষ্টি কি, হ্রস্ব দৃষ্টির বৈশিষ্ট্য কি, মানে হ্রস্ব দৃষ্টিযুক্ত চোখের ক্ষেত্রে কি কি দেখতে পাওয়া যায় সেই জিনিসগুলো আমরা খেয়াল করলাম। এখন যেটা জানবো সেটা হচ্ছে হ্রস্ব দৃষ্টির কারণ কি, কি কারণে হ্রস্ব দৃষ্টিটা ঘটে। তো চলো শুরু করব আবার হ্রস্ব দৃষ্টির কারণ। মুছে দিচ্ছি তাহলে। হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া এর কারণ, মায়োপিয়া এর কারণ, হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া এর কারণ। মায়োপিয়ার কি কারণ আছে দেখো তো, মায়োপিয়া। তাহলে দেখো যে এই প্রতিবিম্বটা যদি এই বিন্দুতে গঠিত হতো তাহলে চোখে কোনো ত্রুটি থাকতো না। এখন প্রতিবিম্বটা যেহেতু এখানে গঠিত হচ্ছে তাই চোখে ত্রুটি আছে। তো কি কারণে এই চোখের এইখানে, মানে প্রতিবিম্বটা কি কারণে এখানে গঠিত হচ্ছে সেটা একটু যদি আমরা বুঝতে পারি তাহলে হ্রস্ব দৃষ্টির কারণটাও বুঝে যাব বা মায়োপিয়ার কারণটা বুঝে যাব। দেখো, অ্যাকচুয়ালি লেন্সটার কাজ কি ছিল? লেন্সটার কাজ ছিল দূর থেকে যে আলোক রশ্মিগুলো আসছে সেই আলোক রশ্মিগুলো যেন এই বিন্দুতে মিলিত হয়, এটা ছিল লেন্সের কাজ। কিন্তু দেখো লেন্সটা সেটা করতে পারছে না। কি করছে? লেন্সটা তার আগেই রশ্মি দুটোকে মিলিয়ে দিচ্ছে। তাহলে রশ্মি দুটো যদি এইখানে মিলিত হতো, এইখানে যদি মিলিত হতো, খেয়াল করো এইখানে, তাহলে লেন্সটার যা ফোকাস দৈর্ঘ্য হতো নিশ্চয়ই সেটা বেশি। এখন এইখানে মিলিত হচ্ছে, তার মানে কি হচ্ছে? ফোকাস দৈর্ঘ্যটা কমে গেছে। তাহলে আমরা বলতে পারি, এক নম্বর কারণ বলতে পারি যে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে মায়োপিয়া সৃষ্টি হতে পারে। বোঝা গেল? যে চক্ষু লেন্সের দেখো অ্যাকচুয়ালি ফোকাস দৈর্ঘ্য হওয়া উচিত ছিল এখানে, এখান পর্যন্ত, এত দূর পর্যন্ত, কিন্তু ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এইটা, মানে এইখানে মিলিত হয়ে যাচ্ছে। তাহলে যে বলতে পারি যে ফোকাস দৈর্ঘ্য, চক্ষু লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কমে গেছে। চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেলে মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টির সৃষ্টি হতে পারে। এক নম্বর কারণ আমরা বলছি। চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পেলে বা কমে গেলে, চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেলে, চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেলে, অথবা এক নম্বর কারণ ওটা হতে পারে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেলে, অথবা দুই নম্বর কারণটা কি দেখো, যদি আমরা এরকম ভাবি যে আগে চোখের আকারটা আমাদের এইরকম ছিল, আগে চোখের আকারটা এইরকম ছিল, ভাবো এরকম, তাহলে ঠিকঠাক ছিল। দেখো এখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে, ঠিকঠাক গঠিত হয়েছে। তাহলে যদি চোখের এইটা অক্ষিগোলকটার যদি আকার বেড়ে যায়, অনেক সময় মাংসপেশিগুলো কি হয়ে যায়? কাজ করা বন্ধ হয়ে যায়, ফলে কি হয়? আকারে বেড়ে যেতে পারে। সংকোচন প্রসারণটা যদি হ্রাস পেয়ে যায় তাহলে বড় হয়ে যেতে পারে। তো অক্ষিগোলকের আকার যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তাহলেও কিন্তু অক্ষিগোলকের আকার যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তাহলেও মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টির সৃষ্টি হতে পারে। তাহলে দুই নম্বর কারণ কি বললাম? দুই নম্বর কারণ হচ্ছে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের
তুলনায় বেড়ে গেলে তাহলে কি বললাম দেখো, চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেলে অথবা অক্ষি গোলকের আকার স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া ত্রুটির দেখা দেয়। বোঝা গেল? তাহলে দুটো কারণে হতে পারে, একটা হচ্ছে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা যদি কমে যায়, অথবা অক্ষি গোলকের আকার যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তাহলে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া ত্রুটি দেখা দেয়। তো এই গেল মায়োপিয়ার কারণ। এখন আমাদের কি করতে হবে? প্রতিকার। ঠিক আছে, তাহলে মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টির প্রতিকার লিখো। মুছে দিলাম। এর প্রতিকার হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া এর প্রতিকার কি? কি করলে আমরা এই ত্রুটি থেকে মুক্তি পেতে পারবো? তাহলে আমাদেরকে কি করতে হবে বলতো? এই রশ্মিটাকে, চোখটা যদি বড় হয়ে গেছে সেটাকে তো আমরা ছোট করতে পারবো না। তাহলে আমরা কি করতে পারি? এই রশ্মিটাকে যদি কোনো কারণে এইখানে গিয়ে মিলিত হওয়ার ব্যবস্থা করাতে পারি, তাহলে কিন্তু এই ত্রুটিটার প্রতিকার করা সম্ভব বা ত্রুটিটার সমাধান করা সম্ভব। তাহলে কি করলে করা যেতে পারে বলো? তাহলে এই রশ্মি দুটো কাছে মিলিত হয়ে যাচ্ছে, আমরা চাইবো এবার মিলিত একটু দূরে হোক। তাহলে রশ্মি দুটোকে কি করতে হবে? অপসারী রশ্মিতে পরিণত করতে হবে। তাহলে একটু যদি অপসারী করে দিতে পারি, তাহলে এখানে গিয়ে মিলিত হবে। তাহলে কোন লেন্স রশ্মি দুটোকে অপসারী রশ্মিতে পরিণত করতে পারবে? অবতল লেন্স। অপসারী লেন্স বলা হয় অবতল লেন্সকে, এই জন্যই অপসারী লেন্স বলা হয়। তাহলে আমরা যদি একটা অবতল লেন্স ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টির সমাধান করা সম্ভব। বোঝা গেল? তাহলে আমরা কি বলবো? যে উপযুক্ত, এখানে আমি ছবিটা দিয়ে দিচ্ছি, দেখো এইখানে। তাহলে এই হলো আমাদের চোখটা, এইখানে তো চক্ষু লেন্স সর্বদাই আছে, চক্ষু লেন্স আছেই আমাদের। এখন এইটা হচ্ছে প্রধান অক্ষ ভাবতে পারো, এইখানে প্রতিবিম্ব গঠন করাতে হবে। এবার রশ্মিগুলো আসছে দূর থেকে, এইখানে যদি আমি একটা অবতল লেন্স লাগিয়ে দিই, এইখানে একটা অবতল লেন্স যুক্ত চশমা ধরো, তাহলে এখান থেকে রশ্মিগুলো আসবে। এই রশ্মিগুলো আসছে, ধরো এইভাবে রশ্মিগুলো আসছে দূর থেকে। যখন অনেক দূর থেকে আসছে তখন রশ্মিগুলো সমান্তরাল ভাবে আসবে। এই লেন্স দ্বারা প্রতিসরণের পর রশ্মিগুলো কি হবে? অপসারী রশ্মিতে পরিণত হবে, একটু অপসারী হয়ে গেল। এও কি হবে? একটু অপসারীতে পরিণত হলো, এইভাবে। এবার এই উত্তল লেন্সটা দ্বারা, মানে চক্ষু লেন্স দ্বারা প্রতিসরণের পর, এটা দেখো চক্ষু লেন্স, আর এইটা আমরা চোখের সামনে কি লাগিয়ে দিলাম? চশমা লাগিয়ে দিলাম, এবং সেই চশমাতে একটা অবতল লেন্স লাগিয়ে দিলাম। তাহলে এইখান থেকে এ কি হবে? এই বিন্দুতে গিয়ে মিলিত হবে, ফলে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক আছে, স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারবো? এইটা হলো রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়েছে। রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়েছে, এটা গেল রেটিনায় প্রতিবিম্ব। আর এটা কি? এটা হচ্ছে অবতল লেন্স। ওকে, তাহলে আমরা কি করলাম? ব্যবস্থাটা কি করলাম বলো তো? যে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স যুক্ত চশমা যদি ব্যবহার করা হয়, তাহলে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া ত্রুটির সমাধান করা সম্ভব। তাহলে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া
ত্রুটির প্রতিকার সম্ভব। দেখো, যে কোনো অবতল লেন্স লাগিয়ে দিলেই কিন্তু হবে না, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের, এখানে ওই জন্য লিখেছি দেখো উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে শুধু অবতল লেন্স লাগিয়ে দিলেই হবে না। ওই জন্য তো তোমরা দেখবে যে বিভিন্ন জনের চোখের পাওয়ার বিভিন্ন হয় না, বিভিন্ন জনের চোখের পাওয়ার বিভিন্ন, এই জন্য যে এক একজনের এক এক ফোকাস দৈর্ঘ্যযুক্ত অবতল লেন্স লাগাতে হবে। তাই লিখেছি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া ত্রুটির প্রতিকার সম্ভব। তাহলে দেখো এই লেকচারে আমরা চোখের সমস্ত গঠন, চোখের সমস্ত প্রতিকার, চোখের ত্রুটির বৈশিষ্ট্য, ত্রুটির কারণ, ত্রুটির প্রতিকার সব নিয়ে আলোচনা করলাম। তো লেকচারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দাও। হ্যাঁ, আরেকটা কথা, যদি এই লেকচারগুলোর হ্যান্ড রিটেন নোট নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও। এই লেকচারেরই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে।